নমস্কার, আশা করি সকলেই খুব ভালো আছেন। আমার আরও একটি ছোট্ট ভিডিওতে সকলকে স্বাগত জানাই। আমি সকালের কাজ সেরে জল আনা, লাতা দিয়ে, বাকলঘর ঝাঁট দিয়ে আমি বসে পড়েছি রাখি তৈরি করতে। এই কাজের ফাঁকে আমি রাখি তৈরি করি। রাখি তৈরি করতে কি কি লাগে সেগুলো আমি আপনাদের দেখাচ্ছি, আর রাখি কীভাবে তৈরি করি সেটাও আমি আজকে এই ভিডিওতে দেখাবো। আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। এই রাখি তৈরি করতে এই 5 রকমের পুঁতি লাগবে। সত্যি কথা বলতে এখনকার দিনে একজনের রোজগারে কিন্তু সংসার চলছে না। বিশেষ করে আমাদের বেড়ার ঘর মানে ঝিটে বেড়ার ঘর প্রতি বছর বন্যা আসে, আর বন্যা এলেই বেড়া থেকে মাটি ঝরে যায়। তাই আমি একটু যতটা সাহায্য করতে পারবো ততটাই ভালো। সেই হিসাবে ঘরের কাজের ফাঁকে আমি একটু রাখি তৈরি করি, আর কিভাবে তৈরি করি সেইটাই আমি আজকে দেখাচ্ছি। রাখি তৈরি করতে এরকম একটা ছোট্ট ছুঁচ লাগবে। এই ছুঁচের পিছনে সুতো পরিয়ে আস্তে আস্তে আমি রাখিটা তৈরি করি। এই বন্যার সময় যে বন্ধুরা আমরা কি নাকাল হয় সে আমরাই জানি, আর যারা নাকাল হয় তারাও জানে। এই ছুঁচের মধ্যে আমি সুতোটা পরিয়ে নিয়েছি, আর সুতোর দুটো খুঁট এক হাতে ধরে আর ছুঁচটাকে টেনে নিতে হবে, তাহলে সুতোটা সমান বরাবর হয়ে যাবে। এরপর আমি থালার মধ্যে যে পুঁতিগুলো আপনাদের দেখালাম সব কিছু এই থালার মধ্যে আমি নিয়ে নিয়েছি। এরপর একটার পর একটা গেঁথে নিচ্ছি। এবার ক্যামেরার মধ্যে আপনাদের কতটা ভালো লাগছে তা জানি না, কিন্তু এটা আমি গেঁথে নিই। গেঁথে নেওয়ার পর সামনে থেকে দেখাবো। আর বন্যার ব্যাপারটা যে বলছিলাম, বন্যা আসলে আমাদের সব মাল তুলে নিতে হয়, সবজি, ওষুধ। কেননা বন্যা আসলে আমরা ঘর থেকে বেরোতে পারি না। এই বছর কী হবে জানি না। এই বছর তো অনেকেই বলছে বন্যা আসবে না, না আসলেই ভালো। আসলেই কিন্তু আবার সেই যন্ত্রণা, ঘর দুয়ার মাটি ঝরে পড়বে, আবার লেপা মুছা লাতা দিয়া। আর বন্যা আসার আগে আমাদের খাবার জলও তুলে নিতে হয়, কেননা আমাদের ঘরে কল নেই। আমাদের আর্থিক অবস্থা খুবই খারাপ। আমি একদিক গেঁথে নিয়েছি, দেখুন রাখিটা। আবার একদিক একইভাবে গাঁথতে হবে। সামনে যে একটা ছোট্ট গরল মতি দিয়েছিলাম, সেই মতির ভিতর দিয়ে এই ছুঁচটা আরও একবার গলে নিতে হবে, তাহলে সুতোটা ডবল পার্ট হয়ে যাবে। এরপর একইভাবে যেইভাবে আমি গেঁথেছি সেইভাবেই কিন্তু আবার একদিক গেঁথে নেব। ঘরের কাজ সেরে যদি আমি 3 বার বসি, সকালে একবার, বিকেলে একবার, আর সন্ধ্যের দিকে একবার যদি বসা হয়, তাহলে আমি সারাদিনে 1 গুরুস মাল তৈরি করতে পারবো। 1 গুরুস মানে 144টা। 144টায় আমাকে দেয় 22 টাকা। ঘরের কাজ সেরে যদি কিছু রোজগার করতে পারি সেটা নিজেকেই ভালো লাগবে। সময় তো আর আপনার দাদা ভাইয়ের কাছ থেকে পয়সা চাইলে নিজেকেও খারাপ লাগে। দেখুন একইভাবে আমি 2 বার গেঁথে নিয়েছি। আবার প্রথমে যে একটা পুঁতির ভিতর দিয়ে আমি সূচটা গেঁথেছিলাম, আবার এই লাস্টের বারে একটা ডগের থেকে সুতো দিয়ে গেঁথে নিলাম। এরপর ওইটা দুটো ফের একটা হয়ে গেল। দেখুন আবার এইটা আমি ব্লেডে করে কেটে নিচ্ছি, কাঁচি থাকলে কাঁচি দিয়েও কাটা যাবে। এরপর দুটো খুঁট ধরে আবারও সমানভাবে টেনে নেব, তাহলে সুতোটাও সমান হয়ে যাবে। আর ওই যে মধ্যখানে পুঁতিটাও ঠিক সমানভাবে করে নেব। দেখুন এই যে একটা রাখি তৈরি হয়ে গেল। এইভাবে আমি সব রাখিগুলোই তৈরি করে থাকি। এই যে এইভাবে রাখি পূর্ণিমা আসছে, রাখি ভাইদের হাতে রাখি পরানোর জন্য। দেখুন এইভাবে আমি রাখিগুলো তৈরি করি। আর এই রকমভাবে 12টা রাখতে হবে, 12টা রেখে একটা বাঁধতে হবে। এইভাবে 12টা করে বেঁধে 12টা করলে 1 গুরুস মাল। 1 গুরুসে আমি পাই 22 টাকা। 12টা হয়ে গেছে। এরপরে দুদিক আমি এইভাবে গেঁট দিয়ে দেব। আমাকে এই মালটা অন্য একজন দেয়, তার কাছ থেকেই নিয়ে আসি। আমাকে যে দেয় সেও অন্য একজনের কাছ থেকে নিয়ে আসে, তার কাছেও হয়তো কিছু সে পয়সা রাখে, কেন সে মালটা আনছে রাস্তা ভাড়া করে, তাকেও তো কিছু রাখতে হবে, তারও তো একটা খরচা আছে। দেখুন এই যে এইভাবে আমি এইরকম করে 12টা করে গেঁথে নিই। কিন্তু সকালে কাজ সেরে বসলে আমি 3 থেকে 4টে লুথি করি। দুপুরে রান্না বান্না সেরে বিকেলের দিকে বসবো, তখনও হয়তো 4টা করব। এইভাবে কাজ করলে সপ্তাহে আমি ওই 150 টাকার মতো পাই। মেয়েদে গেছে এই 150 টাকায় কিন্তু অনেক। এরপর আমি বাজারে গিয়েছিলাম, বাজার থেকে কি সবজিগুলো এনেছি সেগুলোই আমি আপনাদের দেখাচ্ছি। এই যে ভেড়িগুলো, সব সবজি এনে আমি ঠেকাই করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছিলাম। আমাদের ফ্রিজ নেই, তাই আমি এই পলিথিনের মধ্যে সবজিগুলো রেখে দিচ্ছি। পলিথিনের মধ্যে রাখলে শুকনোটা হয় না, তাই আমি পলিথিনের মধ্যে সব সবজিগুলো গোছ করে রেখে দেব। আর এই বাজারে বাজার করতে করতে একজন বললেন,
পটল নিচ্ছিলাম না, বললো হ্যাঁ পটল না, আমি না আজ তো পটল রান্না করবো না, আজ আমাদের মাংস হবে আর পটলগুলো পেকে যাবে, আমি পটল নেবো নি। তারপর একজন বলল পটলগুলো তুমি জলের মধ্যে ভিজিয়ে রাখতে পারবে, তাহলে যেমন সবজি পটল তেমনই থাকবে। আমি বলি কী জানি, আমার তো জানা নেই। বলছে হ্যাঁ তুমি রাখবে, তাহলে পটলগুলো একই থাকবে। আমি তার কথা মতো আমি পটলগুলো জলের মধ্যে ভিজিয়ে রাখি। পটলগুলো ভিজিয়ে রাখার আগে আমি যে সবজিগুলো আছে সেগুলো বেছে আমি এই পলিথিনের মধ্যে সবগুলোই নিয়ে বেঁধে রেখে দেব। এই পলিথিনের মধ্যে রাখলে দুদিন হয়তো সবজিগুলো ভালো টাটকা থাকবে। আর এই ঠেকার মধ্যে খোলা জায়গায় রেখে দিলে কিন্তু সবজিগুলো সব শুকনো হয়ে যায়। আর আমি হাঁড়ির মধ্যে জল নিয়েছি আর পটলগুলো বেছে হাঁড়ির মধ্যেই রেখে দিচ্ছি। দেখি পরীক্ষা করে একজন আমাকে এই কথাটা বলল যে জলের মধ্যে ভিজিয়ে রাখলে পটলগুলো নাকি টাটকাই থাকবে। দেখা যাক, পরের দিন আমি কিন্তু আপনাদের এটাও দেখাবো। এরপর কাঁচা লঙ্কাগুলো আমি এই থালার মধ্যে রেখে দিই, কেননা এইগুলো আমাদের খাওয়া হবে, ভাত খাওয়ার সময় আরও খেয়ে নিই, কিংবা দু একটা তরকারির মধ্যেও দিই। এরপর আমি দুপুরে রান্না বসিয়ে দিয়েছি, ভাত হয়ে গেছে। এরপর মাংসটা আমি কষে নিচ্ছি। মাংসটাও কষা হয়ে গেছে। এরপর আমি মাংসের মধ্যে আলুগুলো তুলে দেব। এরপর আলুগুলো তুলে দিলাম। আলু আর মাংস একসঙ্গে ভালো করে একটু কষে নেব। কষে নিয়ে জল ঢেলে দেবো। আমরা 3 জন মেম্বার, তাই আমি কিন্তু আর অন্য কোনো সবজি রান্না করব না, কেন মাংস রান্না করলে অন্য কোনো সবজি খেতে চায় না, সব নষ্ট হয়। তাই নষ্ট না করে শুধু এই মাংস ঝোলই রান্না করব। তবে কোনো আত্মীয় স্বজন আসলে তখন দু একটা তরকারি রান্না করি। আমরা ঘরে মাত্র 3 জন, তাই আর অন্য কিছু সবজি রান্না করলাম না, শুধু আজ মাংসের ঝোল ভাত হবে। মাংসটা এরপর একটু ফুটিয়ে নেব। 10 মিনিটের মতো হালকা আঁচে ফুটিয়ে নিয়েছিলাম। দেখুন বন্ধুরা কতটা সুন্দর কালার হয়েছে, আর মাংসের গন্ধটাও কিন্তু খুব সুন্দর ছড়িয়েছে। এরপর আমি এটাকে নামিয়ে নেব। মাংসের আলুগুলোও খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এরপর আমি মাংসটাকে ঢেলে নেব। আজ তাহলে এই পর্যন্তই।